নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকমই কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আমরা কয়েকটি জিনিস সংক্ষিপ্ত রূপে আলোচনা করে নেব। প্রথমে আমরা দেখে নেব এখানে সাধারণত রিএজেন্ট হিসেবে ব্যবহার করা হয় অ্যালকালাইন আয়োডাইড, এই অ্যালকালাইন আয়োডাইডে কি কম্পোনেন্ট আছে? একটা হচ্ছে KOH, একটা হচ্ছে Ki। এরপর আরেকটা রিএজেন্ট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট। এছাড়াও সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, স্টার্চ সলিউশন ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত বলা হয় এই dissolved O2 in tropical freshwater কত হতে পারে? 5 to 7 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটারে যদি ডিজলভ অক্সিজেনের ভ্যালু 5 to 7 মিলিগ্রাম পার লিটার থাকে, তাহলে সেটি পেয় জল অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার বলে গণ্য করা হয়। আচ্ছা, এবার যদি দেখি এটা এর ভ্যালু যদি তার নিচে চলে আসে, কমতে থাকে, তার মানে যদি ভ্যালু কমতে থাকে তখন সেটা বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ সেখানে হাই অর্গানিক পলিউশন দেখতে পাওয়া যায়। প্রথমে বলে রাখি, যখন এই অ্যালকালাইন আয়োডাইডের সঙ্গে রিয়াকশনটা হয়, তখন সেই যে অক্সিজেন যুক্ত ডিজলভ অক্সিজেন যুক্ত জলের খানিকটা হোয়াইট পিপিটি দেখা যায়, অর্থাৎ সেই জলে সাদা অধক্ষেপ পড়ে যখন অ্যালকালাইন আয়োডাইডের সাথে রিয়াকশন হয়। তারপর যখন ম্যাঙ্গানাস সালফেট হাইড্রোক্সাইড এর সাথে রিয়াকশন হয়, তখন ব্রাউন কালার একটা দেখা যায়, সেই জলটার ব্রাউন কালার দেখা যায়। তাহলে আমরা কি কি দেখলাম? জলে ডিজলভড অক্সিজেন কতটা আছে সেটি যে এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যানালাইসিস করা হয় সেটি হচ্ছে মডিফাইড উইঙ্কলার্স আয়োডোমেট্রিক মেথড। এরপর আমরা দেখে নেব ডিজলভড CO2। সাধারণত আমরা জানি এটি ফ্রি অবস্থায় থাকে, তো এটিকে যখন আমরা অ্যানালাইসিস করব সেটিকে বাইকার্বনেট ফর্মে আনতে হয়।
তাহলে জলে বাইকার্বনেটের উপস্থিতি যদি থাকে, যখন টাইট্রেশন, আমরা জানি টাইট্রেশন করলে সেই টাইট্রেটেড ওয়াটারটার কালার হবে ফেন্ট পিঙ্ক, খুব হালকা একটা সাদা কাগজের ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা যদি দেখি জলটা ফেন্ট পিঙ্ক, হালকা গোলাপি। এর রিয়েকশনটা হচ্ছে এখানে সাধারণত রিয়েজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, N/44 NaOH সলিউশন, এছাড়াও ফেনপথ্যালিন, এছাড়াও ফেনলফথ্যালিন, এটি ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, যদি এর ভ্যালু কমতে থাকে, অর্থাৎ ডিজলভ CO2 ভ্যালু কমতে থাকে, তাহলে এটা মাথায় আনতে হবে যে সেখানে রেসপিরেশন রেট খুব কম, যার জন্যে সেখানে অ্যাকোয়াটিক অর্গানিজমস ধরতে পারি, সেখানে অ্যাকোয়াটিক অর্গানিজমসও কম। সাধারণত যখন CO2 ভ্যালু ইনক্রিজ করে যায়, CO2 ভ্যালু ইনক্রিজ করলে O2 ভ্যালু কমে যায়, যেটা কি করে সেখানকার অ্যাকোয়াটিক অর্গানিজমসের জন্য সুইটেবল হয় না। সাধারণত সারফেস ওয়াটারে যদি আমরা ডিজলভ CO2 ভ্যালু দেখি, মোটামুটি 10 মিলিগ্রাম পার লিটার অফ CO2, তাহলে 10 মিলিগ্রাম দেখা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটি, সেটি হচ্ছে একটি স্পেসিমেন যেটিকে মাউন্ট করা হয়েছে বা চিত্রায়িত করা হয়েছে চিক এমব্রায়ো। এটি হচ্ছে একটি চিক এমব্রায়ো। কতক্ষণের? আফটার 24 hours of incubation। এবার আফটার 24 hours of incubation আমরা বুঝবো কি করে, না কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স আছে, যেমন এর মিডিল দিয়ে কি যাচ্ছে, না নোটোকট যাচ্ছে, এর মিডিল দিয়ে নোটোকট যাচ্ছে। এছাড়াও 4 পেয়ার অফ সোমাইট কতগুলো, না 4 পেয়ার। তো সেখান থেকে আমরা এই কনক্লুশন টানতে পারি যে এটা 24 hours পরের চিক এমব্রায়ো আফটার 24 hours অফ ইনকিউবেশন। তারপরের ছবিটাতে দেখতে পাচ্ছি কি, না এখানে কিছু ক্রেনিয়াল ফ্লেক্সার দেখতে পাচ্ছি, যার জন্যে এর হেডটি ফোল্ডেড হয়েছে। 24 ঘন্টা যদি এটা দেখি, সেখান থেকে আমরা এখানে পরিবর্তনটি দেখতে পাবো। এখানে ওটিক ভেসেলস আমরা দেখতে পাচ্ছি, এই ওটিক ভেসেলস। এছাড়াও 26 পেয়ার অফ সোমাইট, কতগুলো, না 26 পেয়ার্স অফ সোমাইট। এখানে নিউরাল টিউব ফরমেশন হয়েছে। তো সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, না এটি একটি চিক এমব্রায়ো
after 48 hours of incubation. এরপর আমরা দেখে নেব এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে কতগুলো সময়টা আছে। এখানে প্রায় 32 থেকে 36 পেয়ার অফ সোমাইট লক্ষ্য করা যায়। এছাড়াও এখানে ট্রাঙ্ক ফ্লেক্সার দেখতে পাচ্ছি আমরা ট্রাঙ্ক ফ্লেক্সার দেখতে পাচ্ছি লুম্বের রিজিয়ন। তো সেখান থেকে এই কয়েকটি বৈশিষ্ট্য থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটি হচ্ছে চিক এমব্রায়ো আফটার 72 hours of incubation. লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রটি দেখছি সেখানে সময়টির নাম্বার হচ্ছে 44 pairs of সোমাইট। এখানে অ্যালান্টোইক ভেসেলস দেখতে পাচ্ছি। তো এখান থেকে মোটামুটি বুঝতে পারছি যে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটা হচ্ছে চিক এমব্রায়ো আফটার 96 hours of incubation. এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি টেস্টিসের যে সেমনিফেরাস টিউবিউলস আছে তার হিস্টোলজি, তার যে ক্রস সেকশন আছে সেই হিস্টোলজি সেটির আমরা স্লাইডের ছবিটি দেখতে পাচ্ছি। তো এখানে কিছু কিছু জিনিস আমরা যে স্টাডি করব সেটা হচ্ছে এখানে আমরা লেডিক সেলের অবস্থান দেখতে পাচ্ছি, সার্টোলি সেলের অবস্থান দেখতে পাচ্ছি, আর এটি হচ্ছে সেমনিফেরাস টিউবিউলস। তো এখানে এই সেমনিফেরাস টিউবিউলসের ভেতর স্পার্মাটিড আছে, প্রাইমারি স্পার্মাটোসাইট আছে, স্পার্মানিয়াম আছে, স্পার্মাটোগোনিয়াম আছে। এখানে এই লেডিক সেল কি করছে না অ্যান্ড্রোজেন সিক্রেশন করতে সাহায্য করছে। কি কি অ্যান্ড্রোজেন আছে? টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন, এপি অ্যান্ডোস্টেরন এবং ডিহাইড্রো এপি অ্যান্ডোস্টেরন। আর এখানে সার্টোলি সেলের কাজ কি? এটি প্রোভাইড নিউট্রিশন প্রোভাইড করে। ইট প্রোভাইড nutrition to the sperm. এখান থেকে আমরা বুঝতে পারি এটি একটি যে সেমনিফেরাস টিউবুলস, অর্থাৎ এখানে হিস্টোলজি অফ টেস্টিস। এখানে আমরা ফলিকুল দেখতে পাচ্ছি। এই ফলিকুলটি পরবর্তী দিকে গিয়ে গ্রাফিয়ান ফলিকুলে পরিণত হবে। সেই গ্রাফিয়ান ফলিকুল ইস্ট্রোজেন প্রডিউস করছে। ইস্ট্রোজেনে কি কি দেখতে, তার মধ্যে কি কি কম্পোনেন্ট দেখতে পাচ্ছি না বিটা স্ট্রাডিয়াল, স্ট্রোন, স্ট্রয়াল। আর পরবর্তী দিকে যখন এই গ্রাফিয়ান ফলিকুল থেকে ওভারটা ওভিউলেশনের সময় টাইমে বেরিয়ে যাবে, তারপরে সেই ওভার ছাড়া গ্রাফিয়ান ফলিকুলটি কিসে পরিণত হবে? কর্পাস অ্যালবিকান্স। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এটা কিসের ছবি না এটা হিস্টোলজি কিসের স্টাডি করলাম? হিস্টোলজি অফ
ওভারিস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্টেক্স রিজন এটি, আর এটি মিডালা রিজন। এই কর্টেক্স রিজনের এই লেয়ারটি হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। জোনা গ্লোমেরুলোসা। এই জোনা গ্লোমেরুলোসা থেকে কি সিক্রেশন হচ্ছে না, এখান থেকে মিনারেলোকর্টিকয়েড এই মিনারেলোকর্টিকয়েড কি সিক্রেশন করে না অ্যালোস্টেরন। 11 ডিঅক্সিকর্টিকোস্টেরন এইগুলি। পরবর্তী দিকে আমরা দেখতে পাচ্ছি জোনা ভেসিকুলেটা। এই জোনা ভেসিকুলেটা কি সিক্রেট করে না জোনা ভেসিকুলেটা গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন করে। তার মধ্যে এর যদি আমরা হরমোন দেখে নিই কি না বেশিরভাগই কার্বোহাইড্রেট মেটাবলিজম হেল্প করে, স্পেশালি কর্টিজল। এই কর্টিজলের মধ্যে চলে আসছে কর্টিসন, কর্টিস্টেরন, ডিহাইড্রোকর্টিস্টেরন, এবং পরিশেষে দেখতে পাচ্ছি আমরা জোনা রেটিকুলারিস। এই জোনা রেটিকুলারিস কি সিক্রেশন করে সেক্সস্টেরয়েড। সেক্সস্টেরয়েডকে বলা হয় কি সেক্স কর্টিকয়েডকে বলা হয় গোনাডোকর্টিকয়েডস। এই গোনাডোকর্টিকয়েডস কি সিক্রেশন করে না মেনলি অ্যান্ডোস্টেরন, অ্যান্ডোস্টেরিয়ন, ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন ইত্যাদি। এবার আমরা মূল প্রশ্নোত্তর পর্বে চলে আসছি। পরীক্ষাগারে প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষাগারে কোন পদ্ধতিতে জলে দ্রবীভূত অক্সিজেন পরিমাণ নির্ণয় করা হয়? ইন হুইচ প্রসিডিওর ডিজলভড অক্সিজেন ইন ওয়াটার ইজ এস্টিমেটেড ইন দ্য ল্যাবরেটরি? এর সঠিক উত্তরটি হচ্ছে modified Winkler's iodometric method। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড? NaOH, যেটিকে বলা হয় কস্টিক সোডা। একটি জু প্ল্যাঙ্কটনের উদাহরণ। 3 নম্বর কোশ্চেন, একটি জু প্ল্যাঙ্কটনের উদাহরণ। রাইট অ্যান এক্সাম্পল অফ জু প্ল্যাঙ্কটন। কি কি হতে পারে? সেটি হতে পারে ড্যাফনিয়া, সাইক্লপস, সাইপ্রিস, এগুলো সবই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। চতুর্থ প্রশ্ন জলের লবণাক্ততার পরিমাণ নির্ণয়ে কোন একক ব্যবহার করা হয়? হুইচ ইউনিট ইজ ইউজড টু ডিটারমাইন দ্য স্যালিনিটি অফ ওয়াটার? এর সঠিক উত্তর হচ্ছে পার্টস পার 1000, অর্থাৎ পিপিটি, অথবা পার মিল। কিভাবে লেখে?
এইভাবে। আচ্ছা, পঞ্চম প্রশ্ন, জলের পিএইচ নিম্নলিখিত কোন আয়নের সঙ্গে সম্পর্কযুক্ত? হুইচ অফ দ্য ফলোইং আয়ন ইজ রিলেটেড উইথ দ্য পিএইচ অফ ওয়াটার? এর সঠিক উত্তরটি হবে আমরা জানি পিএইচ এর স্কেল যখন আমরা করি তখন আমরা লিখি নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। ষষ্ঠ প্রশ্ন, কোন দোমনের পিএইচ এর বিস্তার 8 থেকে 9.6 এর মধ্যে হলে কোন নির্দেশক ব্যবহার করা হয়? হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড টু ডিটারমাইন দ্য পিএইচ রেঞ্জ বিটুইন 8.2 and 9.6? আমরা স্কেলটা একটু দেখে নিই। আমরা জানি যে নিউট্রাল হচ্ছে কত না 7, যেটা আমরা ড্রিঙ্কিং ওয়াটার খাই, যে জলটি আমরা খাই সাধারণত 10 স্কেলে মাপা হয়। 7 থেকে কম হলে সেটা হয়ে যাবে অ্যাসিডিক, আর 7 থেকে বেশি হলে সেটা হয়ে যাবে বেসিক। এখানে কত বলেছে? এখানে বলা হয়েছে না 8.0 to 9.6, মোটামুটি এইখানটা করে বলা হচ্ছে, তাহলে এটি বেসিক। তাহলে এর উত্তরটি হবে এটি বেসিক বা ক্ষারীয়। মাটির সপ্তম প্রশ্ন, মাটির অম্লতা পরিমাপের সঙ্গে কোন আয়নটি সম্পর্কযুক্ত? হুইচ আয়ন ইজ রিলেটেড উইথ দ্য ডিটারমিনেশন অফ অ্যাসিডিটি অফ সয়েল? এর সঠিক উত্তরটি হচ্ছে সাধারণভাবে একটা রিলেশন থাকে তার সাথে না, কতটা হাইড্রোজেন আর মেটালিক আয়ন, হাইড্রোজেন এবং মেটালিক আয়ন অ্যাবজর্ব করেছে, হাইড্রোজেন এবং মেটালিক আয়ন কতটা সেই মাটিটি অ্যাবজর্ব করেছে তার রিলেটিভ অ্যাবান্ডান্টের ওপর জিনিসটা ক্যালকুলেশন করা হয়। অষ্টম প্রশ্ন, পাতিত জলের পিএইচ এর মান কত? হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ ডিস্টিলড ওয়াটার? কত না আমরা জানি 7। নবম প্রশ্ন, ডাফনিয়া নামক প্ল্যাঙ্কটনটি কোন পর্বের অন্তর্ভুক্ত? দ্য প্ল্যাঙ্কটন ড্যাফনিয়া বিলং টু দ্য হুইচ ফাইলাম? এর সঠিক উত্তরটি হচ্ছে পর্ব আর্থ্রোপোডা। কোশ্চেন নাম্বার 10, জলে কচুরিপানা উপস্থিত কি প্রমাণ করে? বোঝা যাচ্ছে এটা অ্যাকোয়াটিক পলিউশন হয়। তো সেই পলিউশনে আমরা কি কি পেতে পারি? সেই পলিউশনে আমরা পেতে পারি একটা হচ্ছে অ্যাস্টামিপিরাইড, আরেকটি হচ্ছে নিটেনপিরাম, আরেকটি হচ্ছে পেন্টাব্রোমো, ডাইফিনাইল ইথার। এবার আসছি 11তম প্রশ্ন, শ্যাননের সূচক কি? হোয়াট ইজ দ্য শ্যানন ইন্ডেক্স? সাধারণত এটি একটি পরিসংখ্যান সূচক, এটি একটি পরিসংখ্যান সূচক। এখানে কি হয়, কিছু এলোমেলো অবিন্যস্ত নমুনা সংগ্রহ করে একটি স্যাম্পেলে উপস্থাপন করা, কিছু অবিন্যস্ত নমুনাকে
একটি স্যাম্পেলে উপস্থাপন করা হয়। এবার আসছি 12 নম্বর কোশ্চেন, LC50 বলতে কি বোঝানো হয়? হোয়াট ইজ দ্য মিনিং বাই LC50? সাধারণত এই LC কথাটি এসেছে, তার ফুল ফর্ম হচ্ছে লিথাল কনসেন্ট্রেশন, অর্থাৎ কতটা কনসেন্ট্রেশনে কেমিক্যাল দিলে একটি পপুলেশনের 50% কি হবে না এফেক্টেড হয়ে যাবে, মোটামুটি 1 থেকে 4 ঘন্টার মধ্যে। অর্থাৎ LC50 মানে বোঝাচ্ছে কতটা কনসেন্ট্রেশনের কেমিক্যাল ব্যবহার করলে মোটামুটি 50% অফ দ্য পপুলেশন, সেই পপুলেশনের 50% 1 থেকে 4 ঘন্টার মধ্যে এফেক্টেড হয়ে যাবে বা মারা যাবে। এরপর আসছি 13 নম্বর কোশ্চেন, 24 ঘন্টা বয়সী মুরগির ভ্রূণে কয়টি সোমাইট থাকে? এর সঠিক উত্তরটি হচ্ছে 4 pairs of সোমাইট 48 আওয়ার্সে হয়ে যাবে 26 pairs, 72 তে হয়ে যাবে 36 pairs, আর 96 আওয়ারে হয়ে যাবে 44 pairs। কোশ্চেন নাম্বার 14, হিমাটক্সিন রঞ্জকটির বর্ণ কি? হোয়াট ইজ দ্য কালার অফ হিমাটক্সিন স্টেন? সাধারণত ইয়েলো ব্রাউন কালার, কিন্তু জলের সংস্পর্শে এলে এটি পার্পল কালারে পরিণত হয়। প্রথম প্রশ্ন, গ্লিসানের ক্যাপসুল কোথায় দেখতে পাওয়া যায়? হোয়ার ডু উই ফাউন্ড গ্লিসানস ক্যাপসুল? এর সঠিক উত্তরটি হচ্ছে লিভার। প্রথম প্রশ্ন, অ্যাসাইনাস কোন কোষে পাওয়া দেখতে পাওয়া যায়? ইন হুইচ সেল অ্যাসাইনাস ইজ ফাউন্ড? এর সঠিক উত্তরটি হচ্ছে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্টে। প্রথম প্রশ্ন, লেডিক কোষ কি? হোয়াট ইজ লেডিক সেল? লেডিক সেল হচ্ছে টেস্টিসের সেমিনিফেরাস টিউবুলস। ওখানে এই সেলটি দেখা যায় বা এই সেলটিকে আমরা দেখতে পাচ্ছি, এটি কি সিক্রেট করে? অ্যান্ড্রোজেন, অর্থাৎ টেস্টোস্টেরন। আরেকটা প্রশ্ন, অ্যাড্রিনাল মেডুলার কোষগুলি কি দ্বারা রঞ্জিত হয়? দ্য সেল অফ অ্যাড্রিনাল মেডুলা ইজ আর স্টেইনড বাই হুইচ স্টেন? সঠিক উত্তরটি হলো ক্রোমাফিন ক্রোমিয়াম স্টেন। 19তম প্রশ্ন, মেটাসেন্ট্রিক ক্রোমোসোম কোনটি? আমি এখানে একটু বলে দিই, যখন সেন্ট্রোমিয়ার একদম টেল রিজনে থাকে তখন হয়ে যায় টেলোসেন্ট্রিক, যখন সেন্ট্রোমিয়ার টেলের থেকে একটু ভেতরে অ্যাক্টোসেন্ট্রিক, যখন সেন্ট্রোমিয়ার মধ্যিখানের কাছাকাছি তখন সেটাকে বলছি সাবমেটাসেন্ট্রিক, আর যখন সেন্ট্রোমিয়ার মোটামুটি মধ্যিখানেই চলে আসে তখন সেটিকে বলে মেটাসেন্ট্রিক। এখানে বলে রাখা ভালো যে শর্ট আর্ম বা পি আর্ম বলে, আর লং আর্ম কিউ আর্ম বলে।
2 নম্বর প্রশ্ন, মানুষের সোমাটিক কোষে কয়টি ক্রোমোজোম থাকে? সাধারণভাবে আমাদের শরীরে 23 পেয়ার ক্যালকুলেশনে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে এর মধ্যে 22 পেয়ার which indicate autosome আর 1 পেয়ার for sex chromosome. ল্যাক্টোঅ্যাসিটোকার্বিন আমরা যখন ব্যবহার করি তখন সাধারণত ওই যে টিস্যুটা, হিস্টোলজিক্যাল টিস্যুটা লাল রঙের হয়ে যায়। প্রোফেজ দশার প্রধান বৈশিষ্ট্য কি? প্রোফেজ দশায় সাধারণত কি হয় না, ক্রোমোজোমের ঘনীভবন হয়, অর্থাৎ ক্রোমোজোম কনডেনসেশন হতে শুরু করে, আর কি হয় না, নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্ত হয়। কোশ্চেন নম্বর 23, কাজমা কোন বিভাজনে কোন দশায় দেখা যায়? সাধারণত মিওসিস এর প্রোফেজ 1 এর ডিপ্লোটিনি দশায় দেখা যায়, অর্থাৎ ফ্যাকাইটিনি আগে ডিপ্লোটিনিতে দেখা যায়। কোশ্চেন নম্বর 24, কোন পরীক্ষার সাহায্যে কোন দ্রবণে প্রোটিন উপস্থিতি প্রমাণ করায়? সাধারণত যে মেথডটা ব্যবহার করা হয় সেটিকে বলা হয় লরিস মেথড। এটাকে বলা হয় লরিস মেথড। এছাড়াও বিউরেট টেস্ট করা হয়ে থাকে, যেখানে সোডিয়াম হাইড্রক্সাইড, কপার সালফেট সলিউশন, ব্যবহার করা হয়। তো এদের ব্যবহার করলে সলিউশনটা কিসে কনভার্ট হয়? ব্লুইশ ভায়োলেট। ব্লুইশ ভায়োলেট একটা কালার দেয়। এখান থেকে বুঝতে পারি কি না ওখানে প্রোটিনের উপস্থিতি আছে। ফোরামেন ম্যাগনাম। কোশ্চেন নম্বর 25, ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? আমাদের যে স্কাল, ঠিক কানের ভিতরে প্যালেটাইন বোনের পিছনে, কোশ্চেন নম্বর 26, এপিটেরিগয়েড অস্থি কোথায় বর্তমান? না কানের ভিতরে, অর্থাৎ কোশ্চেন নম্বর 25, 26, এপিটেরিগয়েড অস্থি দুদিকে থাকছে, আর ফোরামেন ম্যাগনাম ঠিক যেখানে আমাদের সুষুম্না কাণ্ড লিঙ্ক হচ্ছে সেইখানটা। কোশ্চেন নম্বর 27, পায়রা ও গিরগিট কটির একটি বৈশিষ্ট্যগত পার্থক্য লিখুন। সাধারণত পায়রার যে স্কাল সেটা খুব হালকা হয় নিউম্যাটিক্স বোনের জন্য আমরা এরকম ভাবে স্কালটা দেখতে পাবো, একটু পয়েন্টেড টাইপ। কিন্তু গিরগিটি ক্যালিওটস সেখানে অতটা হালকা হবে না এবং খানিকটা
ট্রায়াঙ্গুলার শেপ দেখতে পাবো। প্রশ্ন 28, গিনি পিগের দন্তসজ্জার সঠিক সংকেত কি? হোয়াট ইজ দ্য কারেক্ট ডেন্টাল ফর্মুলা অফ কেভিয়ার স্পিডার? এর সঠিক এর দন্ত ফর্মুলা কি হয় লেখে? ICPM, IC ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। অনেকে এইরকম ভাবেও লেখে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এই যে ক্যানাইনটা থাকে না, ক্যানাইনের এই জায়গাটা একটা স্পেস থাকে, এইটাকে বলা হয় কি না ডায়াস্টেমা। এটাকে কি বলা হয়? ডায়াস্টেমা। কোশ্চেন নম্বর 29, একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ, রাইট দ্য এক্সাম্পল অফ ফাইটোপ্ল্যাঙ্কটন। এর সঠিক উত্তরটি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন সায়ানোব্যাকটেরিয়া, এছাড়াও আছে ডায়নোফ্ল্যাজেলেটস, ফিমার অস্থিটি কোথায় দেখা যায়? হোয়ার উই ফাউন্ড ফিমার বোন? ঠিক আমাদের পেলভিক গ্রিডল, সেই পেলভিক গ্রিডলের পরে সব থেকে বড় বোন হচ্ছে ফিমার, অর্থাৎ পায়ে দেখা যায়। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।